আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজন গুহ। আপনারা রোজ আমার সাথে রাজনৈতিক চর্চা শোনেন। আজ কিছু অন্য কথা হোক, মনের কথা, মনের গভীরের কথা। অভিষেকের মনে ঠিক কি চলছে আমরা সবাই জানতে উদ্গ্রীব, কিন্তু আরো উদ্গ্রীব জানতে অমিত শাহ। আমাদের থেকেও বেশি উনি জানতে চান অভিষেক কি অসম্মানিত ফিল করছেন, প্রকাশ্যে নিগৃহীত হচ্ছেন, ভীত, মনের মধ্যে ভয় আছে, বিশ্বাসঘাতকতায় আহত হয়েছেন, সম্পূর্ণ একা ফিল করছেন। অভিষেকের রাতে ঘুমোতে অভিষেক কি রাতে ঘুমোতে পারছেন না, ঘুমে কি দুঃস্বপ্ন দেখছেন, সকালবেলার ঘুম থেকে জেগে উঠে প্রথম চিন্তা কি তার? কেউ কি আছে যাকে বিশ্বাস করে মনের কথা বলতে পারছেন অভিষেক? নাকি যা কিছু হচ্ছে তার সঙ্গে অভিষেকের গা সওয়া হয়ে গেছে, গা ঝাড়া দিয়ে উনি এগিয়ে যাচ্ছেন জীবন? রাজেশ সাহা, অনেক ধন্যবাদ সুদূর মাইসোর থেকে আমার সাথে কথা বলার জন্য। আপনি একজন ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট। আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কথাটা শুনেছিলাম, কিন্তু আপনার কাছ থেকে বুঝবো পরে ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট মানে কি। আপনি বলতে পারেন অভিষেক কি এতটাই দৃঢ় সংকল্প ও নির্বিকার যে যা কিছু তার সাথে হচ্ছে তাতে তার কিছু আর এসে যাচ্ছে না? না, অবশ্যই তো এসে যাচ্ছে। কারণ যে ঘটনাগুলো ঘটছে, ধরুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাত ধরে সেই সময় জায়গা করে দিয়েছিলেন যেখানে তার সমস্ত জায়গা বন্ধ হয়ে গেছিল। একটা রাজনীতিবিদের কাছে তার পারসেপশনই সব কথা। যখন তার অন্তরঙ্গ ওই রকম ভিডিও ভাইরাল হয়ে যায়, তার পারসেপশন একদম তলানিতে এসে যায় এবং সেখান থেকে ফিরে আজকে আমরা কথা বলছি অভিষেককে নিয়ে। অভিষেক কি এফেক্টেড হচ্ছে? যা কিছু হচ্ছে, আমি যদি অভিষেকের জায়গায় হতাম, আপনি হতেন। ওটাই বলতে চাইছিলাম। সেই ঋতব্রতকে যখন সে দলে নিয়ে এলো, যখন তার কোনো কিছু ছিল না, মাটির তলায় জমি ছিল না, তারপরে রাজ্যসভার মেম্বার হলো, সে যখন এইরকম বিশ্বাসঘাতকতা করে তখন কিন্তু তার ধাক্কা সামলানো চারটিখানি ব্যাপার না। আমি একটা তুলনা দিলে বুঝতে পারবো, আমি লেখাতেও লিখেছি যে যখন দেশ ভাগ হয়, বাংলাদেশে প্রচুর হিন্দু জমিদার ছিল এবং সেই জমিদারের কাছে হয়তো অনেক মুসলিম চাকর বাকর ছিল যারা মনিবের দিকে চোখ তুলে তাকাতেও না, ঠিক আছে। কিন্তু দেশভাগের সময় সেই ভৃত্যই হয়তো জমিদারের মেয়েকে ধর্ষণ করেছে জমিদারের সামনে। তখন যে ধরনের ধাক্কাটা লাগে, মানে মানে যে কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকায়নি, যে আমি যা বলেছি আমার কথায় উঠেছে বসেছে, ঋতব্রত ব্যক্তি বেসিক্যালি তাই সেরকমই আচরণ করতো এবং সবাইকে করতো। সে যখন এখন ক্যামেরার সামনে কে অভিষেক, তখন কিন্তু ওই ধাক্কাটা সামলানো চারটিখানি ব্যাপার। আর এটা আপনারা এই স্টেট অফ মাইন্ডটাকে একজন সাইকোলজিস্ট তার মেডিকেল টার্মসে কি বলবেন, কিভাবে বোঝাবেন এই যে স্টেট অফ মাইন্ড, ধাক্কা লাগার যে ব্যাপারটা আপনি বলছেন? এটা মানে এটা তো একটা টার্ম দিয়ে বোঝানো যায় না মেডিকেল টার্মে। আমি মেডিকেল টার্মের কথা বলছি না, আমি এমনি সাধারণ মানুষ বুঝবে না টার্মগুলো বলে আমি স্বাভাবিকভাবে বলতে চাই যে একটা মানুষ যখন ফল করে, ও মানে যুবরাজ নামটা তো এমনি হয়নি, এবং ও খুব চিন্তা ভাবনা করে নিজের ইমেজটাকে তৈরি করেছিল। জিমে যাওয়া, ছিপছিপে চেহারা, আগের অভিষেক পরবর্তী অভিষেক দুটো কিন্তু এক ব্যক্তি নয়। কালো ও গাড়িতে ঘোরা, ৩-৪টে গাড়ি ওর সঙ্গে যাওয়া, এই সমস্ত কিন্তু একটা ইমেজ বিল্ডিং এর ব্যাপার। এবং সেইখানে হঠাৎ করে ওই রকম জায়গা থেকে যখন সে ফল করলো, এবং ফল করলো এমন ভাবে যে তার পাশে আর কেউ নেই, সেই ধাক্কাটা সামলানো কিন্তু চারটিখানি ব্যাপার। এবং জনসমক্ষে সামাজিক অমর্যাদা একজন মানুষের, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। সেই ধাক্কা সামলানো কঠিন, এবং এই মানসিক কাঠিন্য একটা মানুষের তৈরি হয় ছোটবেলা থেকে সংগ্রাম করতে করতে, যে ছোটবেলা থেকে রাজনীতি করে উঠে গেছে। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী, উনি ছোটবেলা থেকে রাজনীতি করে উঠে গেছেন। তার যে মানসিক দৃঢ়তা, যে কাঠিন্য, সেটা কিন্তু অভিষেকের হয়নি। অভিষেকের জন্য সিংহাসন তৈরি ছিল, ও এসে উঠেছে।
আচ্ছা, বাইরের পার্সোনালিটিটা অভিষেক আর ভেতরের মানুষ অভিষেক কি এক, নাকি আপনার মনে হয় অভিষেক স্প্লিট পার্সোনালিটি? অবশ্যই মানে আমি তো বলবো যে বেশিরভাগ রাজনীতিবিদদের মধ্যে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে মুখ এবং মুখোশ সম্পূর্ণ আলাদা। স্প্লিট পার্সোনালিটি বলবো না, এরা ডেলিবারেটলি এটাকে মেনটেন করে। বাইরে এরা যা করে, যা বলে, আর ভিতরে যে ব্যক্তি, দুটি ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন। এবং এদের মানবিক যে গুণগুলি থাকার কথা একটা মানুষের, একটা ভালো মানুষের, সেই গুণগুলি এরা ইচ্ছাকৃতভাবে নর্দমায় ফেলে দিয়ে এসেছে কেবলমাত্র রাজনীতিতে সাকসেসফুল হবে বলে। না হলে যে ধরনের মন্তব্য একজন রাজনীতিবিদ করতে পারে, যেটা ফলতায় জাহাঙ্গীরের রিকোয়েস্টে চুল্লি বানিয়ে দেওয়া, হ্যাঁ, এই ধরনের বক্তব্য কোন ধরনের মানসিকতা থেকে আসতে পারে? তো আপনি বলছেন যে যে আসল অভিষেক যা বাইরে আমরা যেভাবে অভিষেককে দেখি, ভেতরের মানুষটা তা নয়। কারণ আমি মানুষ তো এরা এক ধরনের অন্য ধরনের ক্রিমিনাল, কোল্ড ব্লাডেড ক্রিমিনাল বলতে পারি। এরা মানুষ নয় আলটিমেটলি। ধরুন সিম্পল ব্যাপার, যে একটা, এখন আপনারা দেখছেন একটা সামান্য কাউন্সিলরের কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, তাহলে এইটা সমস্ত পশ্চিমবঙ্গের চিত্র, তাহলে তার পুরো মাথায় যে ছিলেন তার কাছে কত লক্ষ কোটি টাকা আছে বোঝা যায়। এবং এই টাকাটা কিভাবে তোলা যাবে তার জন্য যে মাইন্ডসেট দরকার, তার জন্য যে মেকানিজম ডেভেলপ করা দরকার, সেটা কিন্তু একটা সাধারণ সুস্থ মানুষের লক্ষণ না, স্বাভাবিক মানুষের লক্ষণ না। দেখুন, আপনার লেখা আমি পড়েছি, আপনি একজন সাইকোলজিস্ট। হুম। অভিষেক কি ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডারে এখন ভুগছে ভেতর ভেতর? দেখুন, আপনার লেখাতে আপনি লিখেছেন সেলফ ডিনাইলে কিছুটা ভুগছে, কিছুটা অ্যাকিউট ডিপ্রেশনে, কিছুটা হ্যালুসিনেশন অফ রিয়ালিটি, মানে যা সত্য সেটা দেখেও সে দেখতে চাইছে না। একটু বুঝিয়ে বলুন যে এই ধরনের পেশেন্ট, আমি যদি তাকে পেশেন্ট বলি, আপনার কাছে আসে, আপনি তাকে কিভাবে অ্যানালাইজ করেন? না দেখুন, একটা ক্ষমতা এদের নেই, যারা আমি লিখেছিলাম, যারা নির্বোধ, বাচাল এবং মাত্রাহীন আত্মবিশ্বাসী হয়, তাদের মধ্যে কিছু ভাবনা চিন্তার গলদ থাকে। মানে আমাদের বৌদ্ধিক বিকাশ একরকম ভাবে হয় এবং তার প্রসেসিং মানে কগনিটিভ ফাংশনিং একরকম ভাবে হয়। এখন সেখানে একটা টার্ম আছে মেটাকগনিটিভ এবিলিটি। মেটাকগনিটিভ হুম, এবিলিটি মানে আমি কি ভাবছি তার হুম, উপরে আমার কন্ট্রোল আছে কিনা। এবং হুম, যখন আমার কন্ট্রোল থাকবে তখন কিন্তু আমি যে কথাগুলো বলছি তার হুম, অভিঘাত কি হতে পারে, আজকে আমি হুম, ক্ষমতায় আছি, কালকে হুম, যদি সিচুয়েশন পাল্টে যায় তার প্রভাব কিভাবে পড়তে পারে, সেগুলো হুম, অনুমান করার ক্ষমতা এদের নেই। যেটাকে হুম, আরেকভাবে বলতে পারি রিফ্লেকটিভ থিঙ্কিং, মানে হাইয়েস্ট লেভেল অফ হুম, রিফ্লেকটিভ থিঙ্কিং, মানে ভবিষ্যৎকে দেখার ক্ষমতা। হুম, আজকে ও ক্ষমতায় আছে, ও একরকম ভাবে আচরণ করছে, ওর ঔদ্ধত্য, ওর শারীরিক হুম, ভাষা, সমস্ত হুম, কিছু একরকম ভাবে ও ভাবছে এটাই এইটাই এইভাবেই প্রজেক্ট করতে হয়। কিন্তু হুম, একবারও ওর মনে কোনো এটা আসছে না, যদি এই সিচুয়েশন পাল্টে যায় আমার সঙ্গে যে ববি হাকিম আছে তার আচরণ কি হতে পারে, ঋতব্রতর কি আচরণ হতে পারে। এই সম্পর্কে যে সায়নী ঘোষকে ও নিজে হাতে এনে এরকম একটা জায়গা দিয়েছিল, সে এরকম কি আচরণ করতে পারে ক্ষমতায় না থাকলে, সেই ভাবনাগুলো ভাবার মতো ক্ষমতা এদের নেই। সেই কারণে এটা কি আজকে এরা মেডিকেল টার্ম? এটা কি মেডিকেল টার্মে কোনো ডিজিজ, মানে যেটা আপনি বোঝাচ্ছেন যে দেখুন, ক্ষমতা নেই, নাকি আমি তো এটা না ল্যাক অফ পার্সোনালিটি, মানে কি এটা? দেখুন, আমি ডাক্তার নই, আমি সাইকোলজিস্ট নই, তাই জন্য আমি কথা বলতে চেষ্টা করছি আপনার সাথে, যাতে আপনি আরো খুলে বোঝাতে পারেন যে এই তার কথাটা যেটা বললেন যেটা ওর মধ্যে নেই, কেন নেই? কেন নেই বলতে, ধরুন একটা মানুষের ভাবনা চিন্তার গভীরতা তার জীবন যাপন এবং তার জীবন অভিজ্ঞতা থেকে গড়ে ওঠে। যেটুখানি হুম, জানা গেছে একাডেমিক্যালি ছেলেটি খুব একটা বেশি টপ লেভেলে ছিল না, ফেল করেছে, এরকম অনেক কথা শোনা হুম, যায়। এবার একটা মানুষ যদি সত্যিকারে একাডেমিক হয়, তার পড়াশোনা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে তার বৌদ্ধিক বিকাশের টপ লেভেলে সে যায়। মানে বিভিন্ন লেভেল থাকে তো, টপ লেভেল হচ্ছে যেটাকে বলে, আমরা বলি ধরুন নলেজেবল, ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়াইজ, তিনটের মধ্যে হুম, একটা ক্যাটাগরি আছে। আমরা হুম, বলি হি ইজ এ ভেরি নলেজেবল ম্যান, মানে সে অনেক কিছু জানে। হুম, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মানে সে যেটা জানে সেটাকে অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করতে পারে। আর হুম, আমরা যখন বলি কাউকে ওয়াইজ, তার মানে হচ্ছে সে ভবিষ্যৎকে দেখতে পায়।
মানে সে যে হুম, সিদ্ধান্ত নেয় তার হুম, ইম্প্যাক্ট কত দূর অব্দি পড়তে পারে সেই সম্পর্কে একটা সম্যক তার ধারণা হয়, সে ভিজুয়ালাইজ করতে পারে। এরা যে হুম, কয়জন নেতার আমি বলছি, অভিষেক তার মধ্যে অন্যতম, এরা সেই লেভেলে না। এদের হুম, লেভেল একজন সফল রাজনীতিবিদ হতে গেলে একজন ওয়াইজ ম্যান হতে হয়, যে ভবিষ্যৎকে দেখে পলিসির সিদ্ধান্ত নিতে পারে, সংগঠনের সিদ্ধান্ত নিতে পারে এবং তার লং টার্ম ইম্প্যাক্ট পড়ে। এটা নিয়ে হুম। আমি ১ ঘন্টা বলতে পারি, সেটা বিষয় ওকে, নয়। প্রফেসর সাহা, একটা কথা বলুন। মাত্র 32 লাখ ভোটে টিএমসি হেরেছে, হুম, যার মধ্যে এসআইআর এ প্রায় 27 লাখ ভোট এখনো বিচারাধীন। হুম। আহ, যদি ফল এদিক ওদিক হতো, অভিষেক জিতে যেত, এবং তাহলেও কি আপনি এই কথাগুলো তার ব্যাপারে বলতেন? না, যে কথাটা আপনি বলছেন পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা বলছেন, না তাহলে তো আমি আপনার চোখে সে পার্সোনালি হিরো হতো। না, না আমি কিন্তু পার্সোনালি ডিসঅর্ডার কথাটা ব্যবহার করছি না। আমি কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট না। আমি বিহেভিয়ারাল ডিসঅর্ডার নিয়ে কাজ করি না। হুম, আমি কাজ করি মানুষের পজিটিভ সাইকোলজি, ডেভেলপমেন্টাল সাইকোলজিস্টদের মূল কাজ হচ্ছে একটা মানুষের ভাবনা চিন্তা, তার বৌদ্ধিক বিকাশকে হুম, কতটা ত্বরান্বিত করা যায়, কতটা অপটিমাইজ হুম, করা যায়। তার নিউরো সায়েন্স নিয়ে আমি কাজ করি। যেটাকে আমরা হুম, অন্যভাবে বলতে পারি যে রিকনস্ট্রাকশন করা, নিউরোলজিক্যাল রিকনস্ট্রাকশন, নিউরাল পাথ ডেভেলপ করা, নতুন করে ভাবার ভাবনা চিন্তা করার ক্ষমতা তৈরি করা, যেটাকে বলে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আপনি যেমন ভাবে ভাবেন তেমন ভাবে আপনার আবেগ আসে, আপনি তেমন আচরণ করেন। তাহলে আপনার ভাবার ধরন কিভাবে পাল্টে আপনি জীবনের সমস্যা মুক্ত হতে পারেন, এগুলো আমি সাধারণ মানুষকে সাহায্য করি। আর যদি এবার ক্লিনিক্যাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতেন আপনি, তাহলে কি না, হতো? এরা মানে এরা যেটা আমি কেউই শুরুতেই জিজ্ঞেস না, করেছিলাম। না আহ, এরা কেউই কিন্তু মানসিকভাবে রুগী না। এদের আচ্ছা। মেন্টাল ডিসঅর্ডার নেই। এদের হুম, কিছু মানে এরা খুব হায়ার লেভেল অফ থিঙ্কিং, লাইফের একটা দর্শন। দেখুন, আমাদের ভারতবর্ষে ফিলোসফি ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ সাইকোলজি। আমার জীবন দর্শন যদি ঠিক না হয়, আমার মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে না। এদের প্রবলেম হচ্ছে রিলেটেড টু লাইফ ফিলোসফি। এদের লাইফের লং টার্ম কনসিডারেশনের সঙ্গে শর্ট টার্ম কনসিডারেশনকে গুলিয়ে ফেলা, স্পিরিচুয়াল লাইফের সঙ্গে মেটেরিয়াল লাইফকে আলাদা করতে না পারা, এগুলো হচ্ছে এদের ক্রাইসিস। দে আর সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ক্রাইসিস ইন দেয়ার লাইফ। যেন ওরা জীবনে প্রায়োরিটি জানে না, সেই জন্য ওরা জীবনটাকে খুব ছোট দৃষ্টিভঙ্গি থেকে দেখে, যে এমন অবস্থায় আছে সেইভাবে রিয়াক্ট করে, কিন্তু দূরে কি হবে, দূরদৃষ্টি, সেই দৃষ্টিটা নেই ওদের। সেই কারণে ওরা কিন্তু আজকে এই ফল সিচুয়েশনে পড়েছে। প্রফেসর সাহা, একবারের জন্য যদি আমি এটা বলি হুম, হুম। যে অভিষেক ব্যানার্জির ফ্যান ক্লাব কিভাবে ওকে দেখছে, একবারের জন্য আমি আর আপনি আলাদা হয়ে যাই, অভিষেকের এখনো একটা বড় ফ্যান ক্লাব আছে। যদি আমি বলি যে সেই ফ্যান ক্লাব দেখছে অভিষেককে, যে দেখো, দাদা এখনো চোখে চোখ রেখে কথা বলে, সেই স্বভাব সিদ্ধ স্টাইল, চোখা চোখা কথা, কি করে দেখুন, তাহলে আপনার কথা সেই ফ্যান ক্লাব মেনে নেবে, যেটা লক্ষ লক্ষ তার মানুষের ফ্যান ক্লাব, যেখানে তাদের আহ, মানে তারা বুঝতে পারছে না যে অভিষেকের গলায় এখনো বিন্দু মাত্র নম্রতা আসেনি, এবং সেটাকে তারা মনে করছে তার ফ্যান ক্লাব, যে এটাই হচ্ছে কি ম্যানের আসল স্টার। মানে আমি একটা বলি, এটাকে বলে ডিফেন্স মেকানিজম, এটাকে বলে রিয়াকশন ফরমেশন। রিয়াকশন ফরমেশন মানে আমি ছোটবেলায় যখন ওই কবরখানার পাশ দিয়ে যেতাম, আমি খুব চেঁচাতাম। হ্যাঁ, চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইতে গাইতে যেতাম। হ্যাঁ, মানে আমরা যখন ভয় পেয়ে যাই তখন আমরা বেশি ওভার কনফিডেন্স দেখানোর চেষ্টা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছে এবং মানসিকভাবে বিধ্বস্ত, সেটা মানে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ যে সায়নীর আচরণ, সবার আচরণ, প্রত্যেকটা মানুষ আজকে ওকে টার্গেট করছে এবং সবাই দায়ী করছে ওর আইপ্যাককে, ওর স্ট্র্যাটেজিকে। ওকে শুধুমাত্র স্ট্র্যাটেজিকে দায়ী করছে না, ওর ব্যক্তি হিসেবে ওর স্খলন সমস্ত কিছু বলছে। তাহলে ও একটা মানুষের মানসিক স্বাস্থ্য এতে ঠিক থাকার কথা নয়। কিন্তু ও যেটা করছে তার ইম্প্যাক্ট তার ফ্যান ক্লাবে কিভাবে পড়বে, আমার মনে হয় না এর আর কোনো জায়গা আছে। কারণ দেখবেন, এখন ওর ফ্যান ক্লাব যদি আগে 5 লক্ষ থাকে, এখন সেটা 5,000-ও নেই। ঠিক আছে, কিছু জন ওর সঙ্গে থাকবে, এই কারণে যে এই দুঃসময়ে থেকে
যদি আমার ব্র্যান্ড ভ্যালুটা আমি প্রমাণ করতে পারি, যখন সুসময় আসবে তখন আমি সবার থেকে এগিয়ে থাকবো। সেই কারণে অনেকে এখন অভিষেকের সঙ্গে থাকবে হয়তো, হয়তো এই অলীক কল্পনায় যে আবার হয়তো ফিরে আসবে, তখন আমি সামনের দিকে যাবো। কিন্তু লজিক্যালি ওকে সাপোর্ট করার কোনো কারণ নেই। তাহলে তো ফলতায় ঐরকম রেজাল্ট হতো না। যেই আচ্ছা, ফলতা থেকে আমরা বলুন। রাজনৈতিক বিশ্লেষণে আজকে নেই, মনস্তাত্ত্বিক বিশ্লেষণে আছি। আচ্ছা, হুম। অভিষেক যদি জেলে যায় তাহলে কি আপনার মনে হয় কি আরো শক্ত হয়ে বেরোবে, নাকি ভেঙে যাবে? কারণ অনেক নেতা নেত্রী আমরা দেখেছি ইতিহাসে যারা জেলে যাওয়ার পরে একটা হিরোইজম নিয়ে বেরিয়ে এসছে, যেটা ভোট ব্যাংকের ওপরে দারুণ পজিটিভ ডিভিডেন্ড দিয়েছে, মানে মানুষ তাদেরকে আবার ভোট দিয়েছে। দেখুন, লালু প্রসাদ যাদব পারেনি। যদি আপনি করাপ্টেড এটা প্রমাণ হয়ে যায় এবং হুম, সাধারণ মানুষের মধ্যে যদি এই পারসেপশন একদম গেঁথে যায় যে এই হুম, লোকটা ভয়ঙ্কর একটা ক্রিমিনাল মাইন্ডেড লোক এবং সে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, সাধারণ মানুষকে পথে বসিয়েছে এবং ওর আস্কারায় এই যে জাহাঙ্গীররা তৈরি হয়েছে, শওকতরা তৈরি হয়েছে, শওকতরা বাড়ি নিয়ে গিয়ে রেপ করেছে বাচ্চাকে আটকে রেখে, ওর আস্কারায় এগুলো যদি মানুষের মনের মধ্যে গেঁথে যায়, ওর ফিরে হুম, আসার কোনো উপায় নেই। আমি হুম, ওর রাজনৈতিক খুব একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। কারণ যে ঘটনাগুলো পরপর ঘটে গেছে এবং ও যাদেরকে আস্কারা দিয়েছে, ওরা যা যা কাণ্ড ঘটিয়েছে, সেগুলো যদি প্রমাণ হয়ে যায় তাহলে প্রমাণ হবে যে অভিষেকই এর মূলে। তারপরে হুম। এটা বলার অপেক্ষা রাখে না, সবাই বলছে কয়েক লক্ষ কোটি টাকা হয়তো ইনকাম করেছে। সেই টাকা কোথায় ওকে, আছে আজ না হোক, যদি সেগুলো ওকে, প্রমাণ হয়ে যায় আমরা তাহলে ফিরে এটা, আসতে হবে। যেরকম আমি বলেছি আগেও, আজকে আমরা রাজনৈতিক বিশ্লেষণ করছি না। হুম। কথা বলা যাক অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ। খুব ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং লাগছে আমার। দেখুন, গাড়ির ওপরে উঠে সেই হুম। 80-এর দশকের অমিতাভ বচ্চনের মতো একটা অ্যাংরি ইয়াং ম্যানের উনি ইমেজ বানাতে চেয়েছেন এবং পেরেও ছিলেন। অসাধারণ সিনেমাটোগ্রাফি করা হয়েছিল, টপ শট নিয়ে গাড়ির ওপরে দাঁড়িয়ে আছেন, তার সাউন্ড এফেক্ট, ওই অ্যাকশন গুলো কি ক্যালকুলেটেড ছিল নাকি স্বতঃস্ফূর্ত? উনি এইভাবেই মানুষ চাই এরকম, নাকি ক্যালকুলেটেড ইমেজ বিল্ডিং ছিল? না, না, আমি বলব ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোথাও যায় তার পিআর গ্রুপ যায় কিভাবে প্রোগ্রামটা হবে সেটা পরিচালনা করার জন্য। তার থেকেও বড় টিম ছিল অভিষেকের আইপ্যাক। কেমন মঞ্চ হবে, কোথায় কি হবে, কিভাবে কোন গাড়ি থাকবে, কি কোন রঙের, সমস্ত কিছু প্ল্যান করে করা এবং ওকে একটা তৈরি করা হয়েছে। ওকে ওর ইমেজটাকে তৈরি করা। আগের অভিষেক যখন দেখুন ফোলা গাল ফোলা, হ্যাঁ? হুম, একটা দেখলেই মনে হচ্ছিল যে ছেলেটা একটা বোকাশোকা কি। হুম, কিন্তু তারপরে যে ও ওই যে মানে জলাইন বের করা, জিম করা, তারপরে বডি কথা গুছিয়ে কথা বলা, যে হুম, ছেলেটি হুম, পড়াশোনায় অত ভালো নয় অথচ গুছিয়ে কথা বলতে শেখা। আপনি একদম ঠিক এই বলছেন। হুম, এইগুলো হুম, কিন্তু ও রপ্ত করেছে এবং ও যেটাকে বলে ব্রুমিং, যেটাকে বলে সোশ্যাল স্কিল ডেভেলপ করেছে। সেই হুম, স্কিল তো ডেভেলপ করেছে, অনেকটাই করেছে। কিন্তু ওটার সঙ্গে মানসিক দৃঢ়তার কিন্তু কোনো সম্পর্ক নেই। যখন এটাকে বলে অ্যাচিভমেন্ট মোটিভেশন। আমি যখন হাওয়া খাচ্ছি তখন আমি আরো উঠবো। ও অত হুম, সাপোর্ট পাচ্ছে, ওকে জায়গা দিচ্ছে, ও হুম, সিদ্ধান্ত গ্রহণ করছে। সেইটা বড়, বড় ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জির মতো লোকজন শুনতে বাধ্য হয়েছে। তারা আজকে হুম, ফেটে বেরোচ্ছে। সেই যে হুম, পাওয়ার এনজয় করা সেটা ওকে অনেক বেশি কনফিডেন্ট করেছিল। পাওয়ারের হুম, মধ্যে থাকলে মানুষ এমনি ওভার কনফিডেন্ট হয়ে যায়। কিন্তু হুম, পাওয়ার ছাড়া ক্রাইসিস ফেস করে হুম, কনফিডেন্ট থাকা দুটো কিন্তু এক নয়। তার জন্য হুম, অনেক কিছু সংঘর্ষ করতে হয়। যেটাকে আমরা বলি সেলফ রেগুলেটিভ এবিলিটি। মানে হুম, আমার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস থাকবে আমি কে, আমার কি এবং আমার ইমপ্যাক্ট অন্যের উপর কিভাবে পড়ে সেই সম্পর্কে সম্যক ধারণা। আর সেলফ রেগুলেশন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা পার্ট, যে আপনি ডিসরাপটিভ ইমোশনটাকে কিভাবে চ্যানেলাইজ করছেন টু মোটিভেট ইয়োরসেলফ। মানে আপনি যত লাঞ্ছিত হচ্ছেন, যত আপনি বিদ্ধ হচ্ছেন, তত আপনার জেদ বেড়ে যাচ্ছে নিজেকে প্রমাণ করার জন্য। যে কোনো সফল মানুষ, অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে যশস্বী জয়সওয়াল, যে কোনো সফল মানুষ কিন্তু এটা পারে, রেগুলেট করতে পারে। সে যত ডিসরাপটিভ ইমোশনসকে সে চ্যানেলাইজ করে মোটিভেট করতে পারে। সেই ক্ষমতা আমার মনে হয় না আম অভিষেক একদিনে আয়ত্ত করতে পারবে। এটা আয়ত্ত করতে গেলে অনেক সময় লাগে, একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা মানুষ আয়ত্ত করে। প্রফেসর সাহা, আপনি কি যে কথা বললেন, অমিতাভ বচ্চন
আয়ত্ত করেছিল। আপনি কি জানেন, মনে আছে অমিতাভ বচ্চন যখন তার কেরিয়ারে পিকে ছিল তখন প্রায় 4 বছর মিডিয়া তাকে বয়কট করেছিল। আর তখন মিডিয়া খুব কোহেসিভ ছিল, এখনকার মতো এত ছড়ানো নয়। আর তার কারণটা ছিল তিনি মিডিয়ার সাথে লাগাতার দুর্ব্যবহার করতেন, এবং সে দুর্ব্যবহার এই কারণে করতেন কারণ তার সেই সময় তার খ্যাতি তাকে মাথা ভারী করে দিয়েছিল। যেটা আপনি এখন বললেন যে অমিতাভ বচ্চন তারপরে নিজেকে ঠিক করে। না না তো ওইটা নয়, আপনি কেন কেন অভিষেককে এত তাড়াতাড়ি রাইট অফ করে দিচ্ছেন? না না আমি হতেও পারে অমিতাভ যে এই শিক্ষা, এই যে কথাগুলো আপনি বলছেন, এই ভিডিওটা আমি ওনাকে ট্যাগ করব, এবং আপনার কথা থেকে অভিষেক হয়তো অনেক কিছু শিখবে, হয়তো আপনার সাথেও কথা বলতে চাইবে, একটা টিউটোরিয়াল নিতে চাইবে। সেটা যদি হয় এবং সেই ইয়াং ছেলেটি যদি নিজেকে বদলাতে পারে, তাহলে কেন আমরা তাকে আগে থেকে রাইট অফ করছি? না না আমি রাইট আউট করছি না, আমি বলতে চাইছি যে আপনি যেটা বলছেন অমিতাভ বচ্চন যখন অভিনয় করতে গেছিল 6 ফুট 3 ইঞ্চি লম্বা ওইরকম কোনো হিরো ছিল না। আর রাজেশ খান্না ছিল মধ্য গগনে। অনেক লোক অনেক ডিরেক্টর ওকে হিউমিলিয়েট করেছিল, কত স্ট্রাগল করেছিল সেগুলো আমরা জানি না। কিন্তু ওই স্ট্রাগলে অনেকে, নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রচুর স্ট্রাগল করেছে। তার মানে প্রশ্ন হচ্ছে অপমানিত হয়ে নেগেটিভ না, অ্যাগ্রেসিভ না হয়ে গিয়ে সেই এনার্জিটাকে চ্যানেলাইজ করে নিজের জেদে রূপান্তরিত করা, নিজেকে ডেভেলপ করার জন্য সাধনায় মগ্ন হয়ে যাওয়া, এটাকে বলে সেলফ রেগুলেশন। এটা খুব গুরুত্বপূর্ণ ক্রাইসিস থেকে উঠে আসার জন্য। এখন সেই ক্ষমতাটা ওর আছে কিনা সেটা তো সময় বলবে, কিন্তু ও জীবনে যেহেতু শর্টকাট নিয়ে, যারা শর্টকাট নেয় জীবনে তারা কিন্তু এই ক্ষমতাটাকে আয়ত্ত করতে পারে না। এখন যদি ও লং টার্মে ভাবার মতো জায়গায় যায় তাহলে ধীরে ধীরে আমার কাছে আসলে আমি ওটা শেখাতে পারি ওকে যে কিভাবে লং টার্মে জীবনটাকে দেখাতে হয়। নিশ্চয়ই। আচ্ছা, আপনি কি 4 তারিখের পরে অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ আপনি নিশ্চয়ই খুব ক্লোজলি রিড করছেন? যেটুকু আমি দেখেছি, আমি একজন সাধারণ মানুষ, অভিষেক কিন্তু এখনো খুব ক্লিয়ার হেডেড, লজিক্যাল, কথা শুনে তাই মনে হচ্ছে। যেটা মানে আপনি যদি অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখে থাকেন, এখনো দ্রুত হাঁটছে, আগে যেরকম ইলেকশনের আগে হাত দুটো পাশাপাশি থাকে, ছড়ানো নয়, এখনো ক্রস লেগড বসছে, খুব কম হাসতো ইলেকশনের আগে। আমি মমতা ব্যানার্জির পাশে অভিষেককে বসে ফাংশনে দেখেছি, ফুটেজ আমরা থাকলে দেখাবো এই প্রোগ্রামে। মমতা ব্যানার্জি হাসছেন, মাথা দোলাচ্ছেন, অভিষেক করছেন, আর হাসলেও মৃদু হাসতেন, কখনো মাথা নাড়াতেন না। এগুলো থেকে আপনি এই ব্যক্তিটির ব্যাপারে কি সামারাইজ করছেন? দেখুন, আমি বলি ক্যামেরা অনেক কমিউনিকেশন অনেক প্যারালিঙ্গুইস্টিক সিগন্যালস বলে। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ, প্যারালিঙ্গুইস্টিক সিগন্যালস। আমি কিন্তু মমতা ব্যানার্জির যখন ওই দিল্লিতে গেছিল, সোনিয়া গান্ধীর পাশে বসেছিল, পুরো বডি ল্যাঙ্গুয়েজে রিফ্লেক্টেড বিধ্বস্ত, কোনো এনার্জি নেই। আচ্ছা। সেটা কিন্তু মমতা ব্যানার্জির মতো পোরখা রাজনীতিবিদের যদি হয় তাহলে তো ওর তো সেই মানে কোনো অভিজ্ঞতাই নেই, ভিতরে ভিতরে যে কতটা কনফিডেন্স, যখন ওর বাড়ির সামনে ওরকম করছে এবং যখন যে কেউ ডিম খাচ্ছে তার প্রভাব পড়বে না। যখন যাচ্ছে দেখুন 3-4টে ছাতা নিয়ে ডিম আটকানোর জন্য, তার মানে কি একটা ইনসিকিউরিটি তো আছে। আর একটা সোশ্যাল ইনসিকিউরিটি, একটা ওর গ্রহণযোগ্যতা নিয়ে একটা ইনসিকিউরিটি ভয়ঙ্কর তৈরি হয়েছে, যে ও আলটিমেটলি এখন যে জায়গায় চলে গেছে, যে পাড়ার পচা আর হাবুর মতো অবস্থা, ওকে কেউ সিরিয়াসলি নেবে না। যেটুখানি সিরিয়াসলি নেবে ওর ক্ষমতার বলে, টাকার বলে বা কোনো কারণে, কিন্তু এমনি বেসিক্যালি কেউ ওকে সিরিয়াসলি নিচ্ছে না। আমি যখন ফেসবুকে লিখছি আমার লেখা হয়তো 20 লক্ষ 30 লক্ষ লোক পড়ছে, কিন্তু কেউ ওকে সাপোর্ট করে একটা কথাও লিখছে না। তার কারণ কি? ওর এখন অবস্থা হয়েছে কিন্তু পাড়ার হাবুর মতো। বুঝতে পেরেছেন? অভিষেকের যে এই যে অ্যাগ্রেসিভ কথা বলার স্টাইল, একটা আলগা নাটকীয়তা, চাচা ছোলা শব্দ, এটা শুরু থেকে, মানে যখন তিনি, যেটা আপনি বললেন আগে ইমেজ পয়েন্টে ছিলেন, একটু মোটা ছিলেন ইত্যাদি, তখন থেকে। আর এর আগেও এটা বোধহয় বেশি ছিল, এখন কমেছে, কিন্তু এটা কি ইঙ্গিত করে তার পার্সন? দেখুন, এটা হচ্ছে ওভার কনফিডেন্স। আমি আজকে সৌরভ গাঙ্গুলির একটা সাক্ষাৎকার দেখছিলাম। ওনার ইমেজ যে খারাপ হয়েছে জনমানুষে এটা জেনেও ওভার, ও নগণ্য, ও 2%ও না। হ্যাঁ, ও 98% আমাকে মাথায় করে রাখে, সবাই জানে। এই কথাগুলো বলা মানে হাম্মরা ভাবকে প্রকাশ করা।
এটা নমনীয় বা একটা সভ্য মানুষের লক্ষণ নয়। কিন্তু একটা ও যে অধ্যত্বপূর্ণ আচরণের জন্যই তো আজকে সবাই কিন্তু ভয়ে আসছে না, ছেড়ে দিচ্ছে না। সবাই কিন্তু দিনের পর দিন অপমানিত হয়েছে ওর অধ্যত্বর কারণে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন ওর ছুঁচো গেলা অবস্থা কেমন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওপেনলি মিডিয়াতে ওকে যা ইচ্ছা বললো, ও কিন্তু বললো না কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবকের মতো। এইটাকে বলে সেটা হচ্ছে বাধ্য হওয়া। স্ট্র্যাটেজিকও হতে পারে, সেটা স্ট্র্যাটেজিকও স্ট্যাট না, এই যে আপোস ঘর করে সামলানোর ব্যাপার। নিজের আত্মসম্মান বিসর্জন করে মাথা নোয়ানো পাবলিকলি, এটার বড় ইম্প্যাক্ট পড়ে ভিতরে। নিজে ক্ষয় হয়ে যায়, নিজে হীনমন্যতায় ভোগে। আজকে আমাকে যদি পাবলিকলি ক্ষমা চাইতে হয় একটা মানুষের কাছে যে আমাকে গালাগাল দিচ্ছে, তাহলে তার প্রভাব মনের মধ্যে পড়বে না? ভিতরে ভিতরে নিশ্চয়ই পড়বে। এখন আমার খুব মনে হয় যে দেখুন এই সম্ভাবনাটা আমার মনে হচ্ছে, যদি ও বোঝে যে এইখানে খুব অ্যাডভার্স সিচুয়েশনস, এখানে টিকে থেকে লড়াই করে ফিরে আসা অসম্ভব। ও যে পরিমাণে টাকা বিদেশে নিয়েছে কিনা জানি না, কিন্তু হিসেব বলে হয়তো আছে। এরকমও হতে পারে যে সপরিবারে দেশ ছেড়ে দিতে পারে ভবিষ্যতে। ডক্টর শাহ, প্রফেসর শাহ, সেটা আলাদা আলাদা ইস্যু। আমরা ফিরে আসি তার সাইকোলজিতে। সময় কম, আপনি অনেকটাই কথা বলেছেন। আর দু তিনটে প্রশ্ন আছে আমার। অভিষেকের গাড়ির পেছনে বসা, যেটা আমি শো শুরু হওয়ার আগেও আপনার কাছ থেকে জানতে চাইছিলাম। একটা স্টিলের জলের বোতল পাশে, অনেক ফাইল। মমতার সামনে বসেন গাড়ি, অনেক পলিটিশিয়ানই সামনে বসে, কিন্তু অভিষেক গাড়ির পেছনে বসে। হুম। কি ইঙ্গিত করে এটা? না, এটাও মেসেজ দিতে চায় যে আমি পাবলিকলি যে মমতাই সবার সামনে, আমি ওর সহযোগী, আমি পিছনে আছি। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সব এটাও বলে। মানে সেটা কি গাড়ির পেছনে, মানে নিজের গাড়ির পেছনে বসাটা কি মমতার সাথে নয়? যে যখন একা গাড়িতে থাকেন উনি পেছনে বসেন, সামনে না, বসে। সেটা সিকিউরিটির জন্য হতে পারে, কারণ একবার অ্যাক্সিডেন্ট হয়েছে না, গাড়ি অ্যাক্সিডেন্টে চোখে লেগেছে। সামনে বসলে গাড়ির অ্যাক্সিডেন্টে ধাক্কা বেশি হয়। ওকে। এটা সেই আর অভিজ্ঞতার কারণে হতে পারে। আর শার্টটা ওপরে পরেন, বুঝে পড়েন না, সবসময় সাদা শার্ট, কিন্তু হুম। গাড়িটা কালো, টয়োটা ফরচুনার। গাড়িটা খুব দামি এসইউভি, 50 লাখ টাকা দাম। এগুলো তো ইমেজ। শার্ট। দেখেন যে কোনো রাষ্ট্রনায়করা কালো গাড়িতে ওঠে, এবং খুব কম দেখেছেন রাষ্ট্রনায়করা কালো ছাড়া লাল বা হলুদ বা সাদা গাড়িতে উঠছে। সেটা তো একটা ইমেজ বিল্ডিং এর জন্য এগুলো হয়, আর কিছুই না। প্রফেসর শাহ, হুম। আপনাকে যদি টিএমসি কিংবা অভিষেক নিজে ফোন করে আপনার কাউন্সিলিং চান, আপনি বলেন আপনি ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট, এসে যদি বলে প্রফেসর সাহা আমার অনেক ভুল হয়েছে, আপনি আমাকে অনেক কটূক্তি করেছেন এই প্রোগ্রামে, আমার শুনতে খারাপ লেগেছে, কিন্তু আমি নিজেকে ঠিক করতে চাই, আপনি কি পাঁচটা, অবশ্যই সেটা 5টা পয়েন্টে হবে না, লং সেশন হবে, কিন্তু আপনি 5টা পয়েন্ট কি বলবেন যার উপরে আপনার এই ডেভেলপমেন্টাল সাইকোলজি দিয়ে অভিষেকের মতো একটি মানুষকে আবার বদলানো যেতে পারে, যাতে সে মেইন স্ট্রিম পলিটিক্সে ফেরত আসে? যেমন দেখুন, প্রথম যেটা করা উচিত যে কোনো মানুষকে ঠিক করতে গেলে তার চিন্তা ভাবনার ধরনকে পাল্টানো উচিত। তার চিন্তা ভাবনার ধরন, জীবন দর্শন এগুলো থেকে আসে। সেইগুলো যদি পাল্টে যায় তার আচরণ পাল্টে যাবে, কারণ ইমোশনস তার আগে থিঙ্কিং, তারপরে বিহেভিয়ার। তাহলে ওর চিন্তা ভাবনার ধরন পাল্টাতে গেলে ওকে ওর যে জায়গাগুলো ভুল হয়েছে অবজেক্টিভলি, সেগুলোকে আমি অ্যানালিসিস করে ওর সামনে রাখতে পারি যে এই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি তোমার যে অ্যাপ্রোচটা ছিল সেটা কিন্তু বুমে হয়ে এসেছে। এক, 2 নম্বর হচ্ছে আবার অনেক মোটিভেশনাল স্টোরি আছে, লাইফ স্টোরি আছে, যারা ফিনিশ হয়ে গিয়ে আবার ফিরে এসেছে। তারা কিভাবে ফিরে আসে, তাদের মেন্টাল যেটাকে বলে রেজিলিয়েন্সটাকে কিভাবে বাড়ায়, শর্ট টার্ম লং টার্মকে আলাদা করা, জীবনের প্রায়োরিটি গুলোকে পরপর সাজানো, এবং 1 নম্বর প্রায়োরিটি কি, 2 নম্বর প্রায়োরিটি কি, 3 নম্বর প্রায়োরিটি কি, ডে টু ডে সেটাকে অ্যাসেস করে সেটা করা, এবং নিজের মধ্যে প্রচন্ড পজিটিভ এনার্জিকে ইনকালকেট করা। তার জন্য আমি নিজে করি এবং নিজে জানি যোগা এবং প্রাণায়াম একটা বড় গুরুত্বপূর্ণ পুরো লাইফস্টাইল এটা। এবং স্টোইসিজমটাও খানিকটা অ্যাডপ্ট করতে হবে, নিজেকে ডিটাচ করতে হবে, প্রসেসে বেশি ফোকাস করতে হবে, প্রোডাক্ট বা
আউটকাম ওরিয়েন্টেড চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। ও যে ভুলগুলো তৃতীয় করেছে হ্যাঁ, ও যে ভুলগুলো করেছে ও কিন্তু প্রসেসকে ভালো করে উপভোগ করেনি। ও সবসময় আউটকাম বেসড কিছু চেয়েছে। 7 লাখে জিতবো, তার জন্য জাহাঙ্গীর শওকতকে তৈরি করে দেবো, মানে হিন্দু মানুষকে ভোট দিতে দেবো না, হ্যাঁ জীবনও রিস্ক নেবো না। এর যে লং টার্ম ইম্প্যাক্ট কি হতে পারে সেটা ও শর্ট টার্মে দেখেছে, তাই আজকে ভুগছে। আমি সেই জন্য জীবনটাকে লং টার্ম কনসিডারেশনে দেখা, এটা এখনকার জেনারেশন, ও তো নতুন জেনারেশন এর এটা হ্যাবিটই হয়ে যায়। যা চাই তৎক্ষণাৎ চাই, কারণ আমরা মোবাইলে এইভাবে অভ্যস্ত, সুইগি থেকে খাবার অর্ডার দিতে, কাউকে ভালো লাগলে তৃতীয় তাকে সঙ্গে সঙ্গে কমিউনিকেট করে দিতে। অন্যতম ক্ষমতা মানুষের, আমি এটা বলেই শেষ করব, একটা মানুষের সফল হওয়ার অন্যতম ক্ষমতা হচ্ছে সে হাউ হি ইজ এবল টু ডিলে হিজ গ্র্যাটিফিকেশন, ইনস্টিংটিভ ইম্পালস গুলোকে কন্ট্রোল করা, গ্র্যাটিফিকেশনকে ডিলে করা, সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করার ক্ষমতা, এইগুলো বড় ক্ষমতা। এইগুলো যদি রপ্ত করে যে কোনো মানুষ ফিরে আসতে পারে। এইভাবে ধরে ধরে শেখানো যেত। আহ, সারা বাংলা বলছে অভিষেক পালিয়ে যাবে। অভিষেকের অনেক টাকা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, অনেক ইনভেস্টমেন্ট আছে। অনেকে বলছে বিজেপির সাথে সেটিং হয়ে গেছে। আহ সবাই বলছে অভিষেক চোখ দেখাতে যাচ্ছে, কারু সে পালিয়ে যাওয়ার রাস্তা তৈরি করার জন্য একবার বিদেশ যেতে চাইছে। ডক্টর সাহা, আপনি আর আমি যদি বলি না না অভিষেক স্পিরিচুয়ালিজমের দিকে গেলে ওর বাকি জীবনটা খুব ভালো কাটবে। স্পিরিচুয়ালিজম, আপনি কি সেটা আমি মনে এই করেন ব্যাপারে যে আপনার সঙ্গে একটু বোঝাই, স্পিরিচুয়ালিটি ডাজ নট মিন যে আমি মন্দিরে গিয়ে পূজা আর্চা করলাম। এনিওয়ান, আই এম অলসো স্পিরিচুয়ালি কানেক্টেড when I am taking my class, আমি স্পিরিচুয়ালি কানেক্টেড উইথ মাই টপিক। প্রত্যেকটা মানুষ যে যে হাইয়েস্ট লেভেলে এক্সেল করে, প্রত্যেকটা মানুষই কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড। আপনি যদি বিখ্যাত একজন অ্যাঙ্কার হতে চান, তাহলে আপনাকেও কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড থাকতে হবে এই প্রসেসের সঙ্গে। স্পিরিচুয়ালি ডাজ নট মিন যে কোনো ভগবান রিলিজিয়ান, তার ওটা নয়। এবার ওকে, ও যেটা হয়েছে না, লঞ্চ করতে গিয়ে ওর বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে এনেছে, হঠাৎ করে লঞ্চ করে দিয়ে একেবারে মাথায় বসিয়ে দিয়েছে। তার ফল হিসেবে শুভেন্দু অধিকারী এত বড় একজন নেতা, সে ছেড়ে চলে গেল, অনেকগুলো ড্যামেজিং ইম্প্যাক্ট পড়েছে। সেইগুলো তো আলটিমেটলি লং রানে অনেক বেশি ক্ষতি করে দিল, এটাই আমার মনে হয়। এবং জানি না আমার খুব ও কি ভাবছে। ও আমার সঙ্গে যদি কথা বলে আমি ওকে বুঝতে পারবো, কারোর সঙ্গে কথা না বললে তো বোঝা যায় না তার মনের মধ্যে কি চলে। আমরা যখন প্রফেসর কাউন্সিলিং রাজেশ করি। সাহা, হুম, প্রফেসর রাজেশ সাহা, অনেক হুম, ধন্যবাদ সময় নেই হুম, নিউজ বাংলার সাথে কথা বলার জন্য, এবং হুম। এমন একটা সাবজেক্টের ওপরে যেটা খুব কঠিন, কমপ্লিকেটেড, এবং খুব কম লোক আছে বোধহয় আমাদের দেশে যে ডেভেলপমেন্টাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, প্র্যাকটিস করছেন। আর মাইসোরের ওয়েদার কেমন? মহীশূরের ওয়েদার হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর, কারণ এখানে সারা বছর 20 থেকে 25 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকে, এবং এখানে যতই বৃষ্টি হোক আর যতই সূর্য উঠুক ঘাম হয় না, হিউমিডিটি কম, পলিউশন নেই, ডাস্ট হুম, পার্টিকেল নেই। হুম। মানে এখানে থাকার একটা আলাদা আনন্দ আছে। বাঙালিদের খাওয়ার নিয়ে একটু সমস্যা হয়, ইডলি ধোসার সঙ্গে মানিয়ে নেওয়া, না হলে প্রকৃতি সাজিয়ে রেখেছে মহীশূরকে। ধন্যবাদ। হুম, ধন্যবাদ।